সম্পূরক হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন যোগ হয়েছে ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ। তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাকিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো, আগামীকাল নতুন দিন ধার্য। এবং দ্বিপাক্ষিক সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হতে পারে প্রতিরক্ষা, জ্বালানি সহ ৫টি বিষয়ে সমঝোতা স্মারক। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। সারা দেশে নির্বাচন অফিসগুলোতে ভোটার তালিকা হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। খসড়া তালিকায় কারো কোনো তথ্যে ভুল থাকলে আগামী ২১ আগস্টের মধ্যে সংশোধন করতে পারবেন ভোটাররা। জানা গেছে, উপজেলা নির্বাচন অফিসে নির্দিষ্ট স্থানে তালিকাটি টানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যে সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তি করবে ইসি। এরপর অন্যান্য কাজ শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এদিকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত করা হবে। প্রসঙ্গত, বর্তমানে দেশে ১২,37,32,২৭৪ জন ভোটার রয়েছেন। গাজীপুরের ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে। শিগগিরই বাকিদেরও আইনের আওতায় আনা হবে। সচিবালয় আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এছাড়া নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে তাদের প্রশিক্ষণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। আশা, হতাশা এবং অর্জন সবকিছু নিয়ে ১ বছর পার করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে আইনশৃঙ্খলায় কতটুকু সফল অন্তর্বর্তী সরকার, প্রশ্ন এখন জনমনে। সচিবালয় আইনশৃঙ্খলা বাহিনী কমিটির বৈঠক শেষে গাজীপুরে প্রকাশ্যে হত্যাকাণ্ডকে দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, অপরাধীদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক, মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। ৫ আগস্টের পর ৭০০ অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে হারিয়ে যাওয়া অস্ত্র খোঁজ দিতে পারলে পুরস্কার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এইগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো ২-৪ দিনের ভিতরে হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তো ওই পুরস্কারটা সে পাবে। ৭০০ কত রাজধানী মৎস্য বুঝি আমার না, যেহেতু বিভিন্ন জায়গা থেকে হারাইছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। আগামীকাল সোমবার এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১-এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে আজ সকালে এই মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক আরশাদ এবং ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর ৪ আসামি এখনও পলাতক রয়েছেন। গত ২১ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সোমবার দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টার সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে দুই দেশের ব্যবসায়িক সংগঠনের সহযোগিতার বিষয়টি। এছাড়াও হতে পারে 3টি নোট এক্সচেঞ্জ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দেশটির বাজারে বাংলাদেশি কর্মীদের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার এই সফরে। দুই দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্ক দেশের স্বার্থে কাজে লাগাতে চান তিনি। মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। পুত্রাজায়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর দুই সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে। 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ প্রকাশ করা হয়েছে। দেশের 9টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরা তাদের রোল নম্বর ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, গত 11 থেকে 17 জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল। প্রতি বিষয়ে 150 টাকা ফি দিয়ে আবেদন করে এবারে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ভারতের উজানে পশ্চিমবঙ্গ, অরুণাচল ও মেঘালয়ে টানা ভারী বৃষ্টিপাতের প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। আগামী 48 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে তিস্তা নদীর পানি। এই অবস্থায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে দেয়া এক সতর্ক বার্তায় জানানো হয়েছে এই তথ্য। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাবে আগামী 3 দিন তিস্তার পানি ক্রমাগত বাড়তে পারে। এ সময় লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া ধরলা ও দুধকুমার নদীর পানিও সতর্ক সীমার কাছাকাছি পৌঁছাতে পারে। বরগুনার আমতলীতে সরকারি ও পানি উন্নয়ন বোর্ডের জমি এবং খাল দখল করে নির্মাণ হচ্ছে বাড়িঘর। এই খাল ও জমি দখল করে টিনশেড বাড়ি এবং পাকা ভবন নির্মাণ করছে প্রভাবশালীরা। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সজীব মিয়ার তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিচন। আমতলী উপজেলার বাজার গাজীপুরে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের প্রতিযোগিতা চলছে। জমি দখলে নিতে কেউ নির্মাণ করছেন দেয়াল, আবার কেউ নির্মাণ করছেন বাসাবাড়ি। গাজীপুর পুলিশ ফাঁড়ির গ্রামীণ সড়কের পূর্ব পাশের খালটি দখলে নিয়ে একাধিক স্থাপনা সহ কালভার্ট দখল করে অবৈধ দেয়াল নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা, যে কারণে হারিয়ে যেতে বসেছে খালটি। অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও মিলেনি কোনো সুরাহা। এখানে অনেক বড় আছে, অন্তত 50 ফুট আছে এর পাশ। এই খালটার এই পাশে দেওয়াল করে, এই পাশে দেওয়াল করছে, এই পাশে ঘরবাড়ি উড়েছে, আস্তে আস্তে খালটা এখন চাপিয়ে গেছে। এই যে পর্যায়ক্রমে দুই পাশে বাসাবাড়ি উড়াইয়া রাস্তা সিপে হালাইছে, বুঝছেন? অনেক চর আছে, অনেক। এই যারা এখানে বসত বাড়ি করে এই খালটাও দখল করে ফেলেছে। এখানে প্রায় 40 থেকে 50 ফুটের মতো এই খালটা ছিল, এখন শুধুমাত্র 5 থেকে 6 ফুট হইতে পারে সর্বোচ্চ। তবে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আমাদের আমতলীর অংশে যেগুলো খাল দখল হয়েছে, বিশেষ করে যারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ব্লক হয়ে গেছে, তো গাজীপুরের যে বিষয়টা, এটাও আসলে দেখলাম একেবারেই মানে খালের অনেক ভিতরে চলে গেছে। তো এটা আমরা নিশ্চিতভাবে খুব ভালোভাবে দেখব এবং এটা সরকারের যে বিধিগত ব্যবস্থা আছে সেটাই আমরা গ্রহণ করব। বলতে পারি যে আমি যদি আপনার কাছে প্রথম জানলাম যে আমরা ওই জায়গার লোক মানে কি বলে আপনার যদি অবৈধভাবে কেউ কিছু করে থাকে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। অবৈধ দখলদারিত্বের হাত থেকে সরকারি জমি উদ্ধার ও খাল সংস্কারের দাবি সচেতন মহলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি, বৈধতা ও মর্যাদা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর সিভিল রাইটের উদ্যোগে এই গোলটেবিলে সভাপতিত্ব করেন বিচারপতি AFM আব্দুর রহমান। অ্যাসিস্ট্যান্ট জেনারেল অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির তানিমের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর
মাহমুদুর রহমান কিনোট স্পিকার হিসেবে। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও অ্যাপিলেট ডিভিশনের আইনজীবী ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার ইমরান সিদ্দিক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আক্কাস চৌধুরী, ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, বাংলাদেশ সরকারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহিল মারুফ ফাহিম, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও সাংবাদিক ও সংগঠক জাকারিয়া হাবিব পাইলট। যে এই সরকারের ইমিডিয়েটলি একটা বিপ্লবী সরকার হওয়া উচিত, এবং সেদিন থেকে কিন্তু আমি এই কথা বলে গেছি। আমি দেশে ফেরার পথে পরে যে প্রথম যে সংবাদ সম্মেলন করেছি ওই দিনও আমি বলেছিলাম যে এখনো সময় আছে, মানে আমি অক্টোবরের কথা বলছি, এখনো ইউনূস সরকার তার নামটা পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার করতে পারেন। রাজধানীর কলমিলতা বাজার ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি মুক্তিযোদ্ধা পরিবারকে ক্ষতিপূরণ সহ ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী মুক্তিযুদ্ধ পরিবার। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ পরিবারের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীরা অবৈধভাবে তাদের সম্পত্তি দখল করে আছে, তাই যে পর্যন্ত ক্ষতিপূরণ না পাবো সেই পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। এবার সারা বাংলার খবর। যশোরের বেনাপোল পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও 5 রাউন্ড গুলিসহ আক্তারুল ইসলাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আক্তারুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমান বাবুর ছেলে। বিজিবি এডি শাফিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তের উত্তরপাড়া নামক স্থান থেকে অস্ত্রসহ আক্তারুলকে আটক করা হয়। 72 ঘন্টার মধ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যায় জড়িত খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাভার প্রেস ক্লাব সদস্যরা। সাভার প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক এমদাদুল হক, সাংবাদিক আহসান উল্লাহ সহ আরও অনেকে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আয়নাল ইসলামের সভাপতিত্ব, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মাসুদ পারভেজ, বিভাগীয় হিউম্যান অ্যান্ড মানবাধিকার সংগঠনের সভাপতি বেলাল আহমেদ সরকার সহ আরও অনেকে। উন্নয়নে অগ্রগতি আর আন্তরিকতার বন্ধনে এগিয়ে যাচ্ছে সাভার প্রেস ক্লাব। প্রেস ক্লাবে সাংগঠনিক ও দপ্তর সম্পাদকের কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াউর, কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। এছাড়াও দপ্তর প্রচার প্রকাশনা সম্পাদক এমদাদুল হক এমদাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা। কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে, তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টিকু। দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুরে ইসলামী দার্শনিক অধ্যাপক ডক্টর সৈয়দ আলী আশরাফ রহমতুল্লাহ আলাইহের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় সাবেক প্রতিরক্ষা সচিব ও আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল উলাই। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিক্ষা নীতি ও গবেষণা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, মেজর জেনারেল আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকেই। নাটোরের লালপুরে বৃষ্টি মানে আতঙ্ক, আর এই আতঙ্কে ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ। লালপুর উপজেলার কদিম চিলানের দাইরপাড়া হাইওয়ে রোড থেকে ধলা শেখ চিলানের কাঁচা রাস্তা যেন আজ সভ্যতার ছোঁয়া পায়নি।
প্রতিনিধি ওমর ফারুক খানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। মাত্র 2 কিলোমিটার রাস্তা, কিন্তু বর্ষা এলেই রূপ নেয় ভয়াবহ দুর্ভোগে। সামান্য বৃষ্টিতেই মাটি আর পানি মিশে একাকার হয় কাদায়। স্থানীয়রা জানান, ছেলের ভালো চাকরি বা মেয়ের গুণ থাকলেও পাত্র বা পাত্রীপক্ষ এই এলাকায় বিয়েতে রাজি না হওয়ার কারণ এই কাদামাখা রাস্তা। বৃষ্টির দিনে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স এই রাস্তায় আসতে চায় না, এমনকি লাশ নেয়ার খাটিয়াতে নিতে হয় রোগীকে। স্কুলে যেতেও বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের। আমরা ন্যাংরা খোঁড়া মানুষ, চলতে ফিরতে পারি না। আমার ছেলে মেয়েরা চলতে পারে না, স্কুলে যেতে পারে না। রাস্তা এতটাই কাদা হয়েছে, আমরা স্কুলের দিকে পা ফেলাতে পারতেছি না। অতিরিক্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। ভাত খাবো তো কিছু চাই না, শুধু কষ্টের মাঝে আমরা সাইকেল কষ্টের মাঝে একটি রাস্তায় চাই ভাই। আমাদের গ্রামের অনেক ছেলে মেয়ের বিয়ে পর্যন্ত হচ্ছে না এই রাস্তা না হওয়ার কারণে। এই রাস্তাটা অকেজো, মানুষের চলাচল অযোগ্য। আমি একজন শিক্ষক, আমি মুরব্বী মানুষ, আমি চলতে পারি না। আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আমাদের মৃত্যুর আগে যেন এই রাস্তাটা সরকার পাকা করে দেয়। কদিম চিলান ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জানান, বারবার উপজেলা চেয়ারম্যান, এমপি ও ইউএনওকে বিষয়টি জানানোর পরও কোনো কাজ হয়নি। এই রাস্তার জন্য আমি চেয়ারম্যানের কাছে বলেছি, ইউনিয়ন সাহেবের কাছে বলেছি, কিন্তু এই রাস্তার কোনো গুরুত্ব দেয় নাই। এ বিষয়ে রাস্তার আইডি অন্তর্ভুক্ত করে প্রস্তাব পাঠানোর জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা এটা অবগত হয়েছি, আমরা এই বিষয়টি যেন রাস্তাটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় সেই লক্ষ্যে উপজেলা ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এটা প্রস্তাব পাঠাবো যেন এই রাস্তাটা জন্য বরাদ্দ প্রদান করা যায়। বরাদ্দ প্রদান করা হলে আমরা এই রাস্তাটা করে দিতে পারবো। জনদুর্ভোগ লাঘবের জন্য দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি সকলের। সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। রাজধানী ঢাকার লালবাগে ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে জমকালো এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এই মিষ্টির কর্মশালার আয়োজন করেছেন নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী হাসিনা আনসার নাহার, জিনিয়াস শেফের স্বত্বাধিকারী লাকি আক্তার ও রিনাস ক্রিয়েশনের স্বত্বাধিকারী রিনা আলম। ঐতিহ্যবাহী মিষ্টির কর্মশালার ফিতা কেটে উদ্বোধন করেন বিশেষ অতিথি ও এশিয়ান টেলিভিশনের নিউজ প্রেজেন্টার মারিও মিকো। ঢাকা, বরিশাল, কুমিল্লা, খুলনা ও দেশের নানা প্রান্ত থেকে আসা 30 জন শিক্ষার্থী শনিবার সকাল থেকে সরাসরি লাইভ কিচেনে হাতে কলমে শিখেছেন 15টি ঐতিহ্যবাহী মিষ্টির পদ। এই অসাধারণ কর্মশালাটি পরিচালনা ও প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রশিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব হাসিনা আনসার নাহার, শেফ লাকি আক্তার ও রন্ধনশিল্পী রিনা আলম। প্রশিক্ষক হাসিনা আনসার নাহার ও শেফ লাকি আক্তার বলেন, এই আয়োজন শুধু মিষ্টি শেখানোর ক্লাস নয়, এটি দক্ষতা অর্জনের পথ এবং আত্মনির্ভরতার হাতিয়ার। অন্যদিকে দেশের দক্ষ জনশক্তি তৈরিতে বাস্তব উদাহরণ। রাজধানীতে 2024 সালের ছাত্র গণ অভ্যুত্থানে নিহত নাহিদ নাসির হাসান রিয়ানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে ছাত্র জনতা সহ সাধারণ মানুষ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদ রিয়ানের বাবা গোলাম রাজ্জাক অভিযোগ করে বলেন, গোপালগঞ্জ কাশিয়ানীর সারোয়ার হোসেন বাবুই এই হত্যাকাণ্ডের অর্থ যোগানদাতা এবং পরিকল্পনাকারী। অবিলম্বে বাবুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। মানববন্ধনে আরও বলা হয়, শ্যামলী ফুটওভার ব্রিজ রিয়ানের নামে নামকরণ করা হলেও নামফলক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই দ্রুত নামফলক সংস্কার এবং রিয়ানের মৃত্যুর স্থানে একটি নামফলক বা স্মৃতিফলক স্থাপনের জন্য আহ্বান জানানো হয়। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। সম্পূরক হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন যোগ হয়েছে 45 লাখ, বাদ যাচ্ছে 21 লাখ। তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাকিদের দ্রুত গ্রেপ্তারের আশা। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ পেছালো। আগামীকাল নতুন দিন ধার্য। এবং দ্বিপাক্ষিক সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সই হতে পারে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক।
দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।